আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিগত সালের যে প্রশ্ন সমাধানের পর্ব চলছে তার গণিত অংশের দ্বিতীয় ক্লাস আজকে। এর আগে আমরা 2023 সালের প্রথম ধাপের গণিত প্রশ্ন সমাধান করছি। আজকে 2022 সালের, এটা মূলত 20 সালের পরীক্ষা ছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2022 সালে, মানে নিয়োগ 20 সালের, তার প্রথম অংশের সমাধান আমরা করব। তো যারা যুক্ত আছি জাস্ট জানাবো কথা লেখা ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আমরা শুরু করি, হ্যাঁ? আচ্ছা দেখেন, এই প্রশ্ন সমাধানের ক্লাসগুলো নেয়ার উদ্দেশ্য হচ্ছে প্রশ্নের প্যাটার্ন ধরা। আপনাদের ফেব্রুয়ারি 7 তারিখ থেকে বেসিক ক্লাস শুরু হবে। আবারও বলছি সবার উদ্দেশ্যে, ফেব্রুয়ারি 7 তারিখ থেকে বেসিক ক্লাস হবে। ঠিক আছে, শুরু করলাম তাহলে আমি। তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার প্রথম ধাপের গণিত অংশে আমরা সমাধানে প্রশ্ন আগে একটা সমীকরণের সমাধান দেখব। দেয়া আছে 2x = 3y + 5 হলে 4x - 6y এর মান কত। দেখেন এটা দেওয়া আছে 2x = 3y + 5, এটা দেয়া আছে আমাদের। আমাদের এই জিনিসটা বানাইয়া এর মান বের করতে হবে। তো আমরা কি করতে পারি, এই 3yটা এই পাশে নিয়ে আসলে কি বিয়োগ হয়ে যাবে, আর 5টা থাকলো এই পাশে। এখন আপনি এইটার দিকে একটু তাকান, এর দিকে তাকান, ডিফারেন্স কি, মানে এই জিনিসটা থেকে এটা বানাইতে হলে কি করা লাগবে। এখানে আছে 2x, বানাইতে হবে 4x। এখানে আছে 3y, বানাইতে হবে 6y। তো এই জন্য আমরা উভয় পক্ষে 2 গুণ করে দিব। 2x - 3y 5 × 2, মানে এই দেখেন এই পুরো রাশিটার সাথে আমরা 2 গুণ করছি, এই সেটার সাথে 2 গুণ করছি। তাহলে 2 দুগুণে 4x, 3 দুগুণে 6y, 5 দুগুণে 10। তাহলে 4x - 6y এর মান হচ্ছে 10। এই ক নম্বর অপশন হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা থেকে এই লাইন আসার পরে দেখবে সাথে কি, মানে এইটার সাথে এটার পার্থক্যটা কোথায়, মানে এখান থেকে যাইতে হলে কি লাগবে, 2 গুণ করা লাগবে না 3 গুণ করা লাগবে। আমরা দেখতে পাচ্ছি 2 গুণ করলে হয়ে যাচ্ছে। 3 এই পাশে নিয়ে আসলাম, বিয়োগ হইলো। এই পুরা সমীকরণের বাম পক্ষ ডান পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। 4x - 6y মান হচ্ছে 10। না বুঝলে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। কোনো প্রশ্ন না বুঝলে সাথে সাথে কমেন্ট করবেন, আমি আবার রিপিট করব। ঠিক আছে, আপনাদের ফেব্রুয়ারি 7 তারিখ থেকে ইনশাল্লাহ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু হবে। এগুলো জাস্ট সলভ ক্লাস হচ্ছে। 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ চারা রোপণ করা যাবে কতগুলা। আচ্ছা, প্রথম কথা হলো আমাদের চারা লাগাইতে বলছে 6 ফুট অন্তর, কিন্তু রাস্তাটা দেওয়া আছে গজে, মানে হিসাবের একটা ঝামেলা আছে। তো ফুটে আমাদের হিসাব করতে হবে, বাট গজ দেওয়া আছে। তো আমরা এই গজটাকে ফুটে কনভার্ট করব। হ্যাঁ, তো আমরা কি জানি, আমরা জানি যে 1 গজে হয় 3 ফুট। তাহলে 100 গজে কত হবে, 3 × 100, 300 ফুট। অর্থাৎ এই 100 গজ মানে হলো 300 ফুট। আমরা হিসাবটা ঠিক করে ফেললাম, 100 গজকে আমরা ফুটে কনভার্ট করলে 300 ফুট হবে। এখন দেখেন এরকম একটা রাস্তা আছে, হ্যাঁ, এই রাস্তায় এরকম আমরা চারা রোপণ করব। এরকম করে 300 ফুট রাস্তায় কতগুলা চারা লাগবে। তো দেখেন 300 ফুটকে আমাদের যেহেতু 6 ফুট অন্তর অন্তর, এখান থেকে 6 ফুট একটা গাছ, 6 ফুট একটা গাছ লাগাইতে হবে। তাহলে 300কে আমরা 6 দ্বারা ভাগ করে দেখি কয়টা চারা লাগে, 50টা। এখন এটা কিন্তু অপশনে আছে, অনেকে এটাই অ্যান্সার দেয় যে এই পুরো রাস্তাটা 300 ফুট, তাহলে আমরা যদি 6 ফুট দ্বারা ভাগ করি মোট 50টা আমাদের চারা লাগবে। এটা কিন্তু অ্যান্সার না। কেন না, আমি রাস্তাটা আবার দেখাই।
না, এখান থেকে হিসাব করে একটা 6 ফুট এরকম করে করে আপনি হিসাব করে দেখলেন, শেষ পর্যন্ত আসলে আপনার 50টা লাগবে। বাট দেখেন সামনে একটা জায়গা ফাঁকা আছে। তো এই টাইপের প্রশ্নগুলোতে, সেটা বৃক্ষ হোক বা খুঁটি হোক, হিসাব করার পর যেটা আসবে তার সাথে আমরা সবসময় এক যোগ করব, মানে 50 আর 51টা হবে অ্যান্সার। কেন এক যোগ করবো বলেন তো? এক যোগ করার উদ্দেশ্যটা হলো, এই যে সামনে একটা ফাঁকা জায়গা থাকে, এখানে একটা আমরা বৃক্ষ রোপণ করতে পারবো, যেহেতু সর্বোচ্চ বলছে। আর একবার ক্লিয়ার করি, 6 ফুট অন্তর গাছ লাগাইতে বলছে, 100 গজ দেওয়া ছিল, 100 গজকে ফুটে কনভার্ট করছি। 300 ফুট রাস্তায় 6 ফুট অন্তর গাছ লাগাইলে 50টা গাছ লাগবে। আমরা এক কেন যোগ করছি? আমরা যেমন এখান থেকে হিসাব করে 6 ফুট একটা লাগাইলাম, বাট এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে লাগাইতে পারবো, তাহলে হিসাবের বাইরে ফার্স্টে একটা গাছ লাগানো যায়। এই জন্য আমাদের 51টা হবে অ্যান্সার। 1 আর 2 ডান কিনা বলেন? 1 আর 2 ডান কিনা? 1 আর 2 বুঝতে পারছি? দ্রুত কমেন্টে জানান। 1 আর 2 ডান কিনা? আপনাদের কমেন্ট আসতেছে না। ওকে, জাস্ট মোটামুটি বুঝে রাখেন, এগুলো তো আবার চ্যাপ্টার ভিত্তিক সব করাবো। ওকে, এবার আসেন। এবার আসছে লগারিদম থেকে একটা প্রশ্ন আসছে। তো লগারিদম থেকে আমরা দেখি কি প্রশ্ন আসছে। 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? তো আমরা এই বাংলা ভাষাটাকে লগের ভাষায় প্রকাশ করব। নিয়ম হচ্ছে পিছন থেকে আসবো, আমরা পিছন থেকে আসব। দেখেন, 32-এর 2 ভিত্তিক লগারিদম, তাহলে পিছন থেকে আসেন। লগারিদম মানে কত? লগ। 2 ভিত্তিক মানে কত? ভিত্তি 2। এর 32 মানে কত? এখানে 32। তাহলে পিছন থেকে আসেন, লগ 2 ভিত্তি 32, মানে এটাও যে কথা আর এটা একই কথা। এটাকে আমরা বাংলায় যদি পড়ি কি হবে? 32-এর 2 ভিত্তিক লগারিদম। এ দুটা সম্পূর্ণ সেম জিনিস। বুঝতে পারছি কথা? তাহলে এখন এই লগের মান বের করার উপায়টা কি? উপায়টা হচ্ছে, আমরা সবসময় এটাকে ইনপুট বলা হয়, বা লগের বলতে পারেন ভ্যালু। এই ভ্যালুটাকে পাওয়ার আকারে প্রকাশ করব। পাওয়ার আকারে প্রকাশ করার জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, নিচে 2 আছে মানে 32কে এমনভাবে ভাঙাবো যেন 2 থাকে। 32কে লেখা যায় 2 এর পাওয়ার 5, মানে 2 এর পাওয়ার 5 করলে 32 হয়। 2 এর পাওয়ার 5 মানে 2কে আপনি 5 বার গুণ করলে 32 পাবেন। তাহলে 32 উঠাই দিয়ে 2 এর পাওয়ার 5 বসাইতে পারি। এবার লগের একটা সূত্র আছে, যে এই সামনের উপরের পাওয়ারটা সামনে চলে আসে, এই পাওয়ারটা সামনে চলে আসবে। এরপর এইটুকুর মান হচ্ছে 1, মানে লগের বেজ আর ইনপুট মিলে গেলে 1 হয়। এই দুটো যখন মিলে যায় তখন 1। এরকম একটা সূত্র আছে লগের, এগুলো লগের চ্যাপ্টার করলে বুঝে যাবেন। তাহলে 5 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কথাটা কি, আমরা প্রথমে লগের ভাষায় প্রকাশ করব, তারপরে এখানে 2 আছে, আমরা 32কে এমনভাবে ভাঙাবো যেন মাঝখানেও 2 থাকে, উপরের পাওয়ারটা সামনে আসলো, এই দুটো মিলে গেছে। দেখেন এখানেও 2 আর এখানেও 2, তাহলে হবে 1। 5 হচ্ছে আনসার। ঠিক আছে। প্রশ্ন 4-এ বলা আছে 48 কোন সংখ্যার 80%? এটা আমরা বেসিক নিয়মও করব, আমরা শর্টকাট নিয়মও করব। আগে বেসিক করি। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? আমরা কোন সংখ্যার 80% করলে 48 আমি জানি না। ধরি সংখ্যাটি এক্স। এই কোন সংখ্যার 80%, কোন সংখ্যাটা যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর 80% এটা করলে 48 হবে। প্রশ্নমতে আমরা লিখতে পারি, প্রশ্নমতে বা শর্তমতে। দেখেন, এই কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম, তাহলে কোন সংখ্যার 80% মানে এক্স এর 80%, এটা করলে 48 হবে। তো এক্স এর মানে গুণ 80% মানে হলো 80/100। পার্সেন্টেজ মানে নিচে 100 আসবে, তাহলে উপরে হয় 80x, নিচে হয় 100। একদম ভেঙে ভেঙে করাচ্ছি। আর গুণ করলে এক পাশে 80x, এক পাশে হচ্ছে 48 গুণন 100। অতএব এক্সের মানটা কত হবে? 48 গুণন 100, আর এই 80 ভাগ হয়ে যাবে। 0 0 কাটা যায়, 6 8 48, 6 10 60। অ্যান্সার হচ্ছে 60। তো এটা তো বেসিক নিয়ম গেল। এরকম প্রশ্নগুলো আমরা কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবো। টেকনিক আছে। টেকনিকটা কি? যদি প্রশ্নগুলো এমন হয়, টেকনিক হচ্ছে এই প্রথম সংখ্যাটিকে
শেষ সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ করে দিব। টেকনিক কি? প্রথম সংখ্যাটিকে শেষ সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ করে দিব। 0 0 কাটা, 6 8 48, 6 10 60। অ্যান্সার শেষ। এটা বুঝছি, মানে কি বোঝেন না সেটা প্রশ্ন করতে হবে। বললেন বুঝি নাই, কি বোঝেন না, এরকম প্রশ্ন করা যাবে না যে ভাই এটা কেন হইলো। আমি একদিনই বারবার রিপিট করবো, একটা ম্যাথ আমি বারবার রিপিট করব, তারপর আপনার স্পেসিফিক প্রশ্ন থাকলে করবেন। দেখেন আমি ভালো করে আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। 48 সংখ্যাটা কোন সংখ্যার 80%, মানে কোন সংখ্যার 80% করলে আমরা 48 পাবো, আমি তো জানি না। ধরলাম সংখ্যাটি এক্স, তার মানে এক্স এর 80% করলে এই মানটা আমি 48 পাবো। এক্স এর মান বের করছি। আর শর্টকাটটা কি বলছি? প্রথম সংখ্যাটিকে শেষ সংখ্যা দিয়ে ভাগ করে 100 গুণ করব। 0 0 কাটা, 6 8 48, 60। অবশ্যই বেসিক নিয়ম শিখবেন, শর্টকাট 2 দিন পর ভুলে যাবেন। ঠিক আছে, কোনো প্রশ্ন? আপনার এখন আমি বেসিক ক্লাস নিচ্ছি না, জাস্ট প্রশ্ন সমাধান ক্লাস নিচ্ছি। আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি আবারও ক্লিয়ার করতেছি। এটা একটা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, এগুলো আবার সব টপিক ধরে পড়াবো। এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্যটা হলো প্রশ্নের সম্পর্কে ধারণা পাওয়া, যে এইরকম প্রশ্নগুলো প্রাইমারিতে আসে। ঠিক আছে, ওকে। বর্গমূলের মজার প্রশ্ন দেখেন, বলছে কি 0.0001-এর বর্গমূল, বর্গমূল মানে কিরকম রুট করতে হবে। এবার দেখেন খুব মজা করে এটা আমরা সমাধান করব। দশমিকের পর জোড় সংখ্যক ডিজিট থাকলে, জোড় সংখ্যক মানে বোঝেন, অর্থাৎ 4টা 2টা 6টা 8টা থাকলে, দেখেন 4টা আছে না, তাহলে দশমিকের পর জোড় সংখ্যক ডিজিট থাকলে আমরা যদি বর্গমূল করি, ডিজিট সংখ্যা অর্ধেক হয়ে যাবে। কিরকম? এইখানে 4টা ডিজিট আছে, মানে এর রুট করলে ডিজিট 2টা হয়ে যাবে, মানে দশমিকের পর 2 ডিজিট হয়ে যাবে। তাহলে দেখেন এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র ক নাম্বার অপশনে 2টা ডিজিট আছে, আর কোথাও নাই। এটা আমাদের অ্যান্সার, মানে এই প্রশ্নটা আমরা মুখোমুখি করে ফেললাম, কোনো সমস্যা নাই, আমরা কিন্তু মুখোমুখি করে ফেলছি। 4টা আছে 2টা হয়ে যাবে, 6টা থাকলে 3টা হয়ে যাবে, 8টা থাকলে 4টা হয়ে যাবে, মানে অর্ধেক হবে। এটা তো গেল। আর বেসিক সমাধান কি? বেসিক সমাধান হলো, মনে রাখবেন, এক জোড়া শূন্যের রুট করলে সবসময় একটা শূন্য পাওয়া যায়। তাহলে এই 0 পয়েন্ট তো ঠিক থাকবে, এর তো আর বর্গমূল করা যায় না। তাহলে এই এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য থাকে, কি বাকি থাকে এইটুকু, এর রুট করলে 1 হয়, 1-এর রুট করলে 1 হয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমি বেসিকটা আর একবার বোঝাচ্ছি। এই 0 দশমিক, এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য থাকে, কি এইটুকু থাকে, তাহলে এইটা থাকতেছে, এর মানে কি 1, 1-এর রুট করলে 1 হয়। আর শর্টকাটটাকে অপশন দেখে আপনারা সমাধান করতে পারেন। এগুলো তো প্রাইমারিতে আসা প্রশ্ন, মানে অপশন আমি বানাই নাই, তাহলে এমনভাবে দিয়েছে আপনি মুখোমুখি পারবেন। 5 নাম্বার না বুঝলে বললেন। 6 নাম্বার, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, 4টা 9-এর পরে কি আসবে? 10,000, 10,000 সেটা 5 অঙ্কের হয়ে যায়। তাহলে বৃহত্তম সংখ্যা সবসময় 9 দ্বারা গঠিত হয়। আপনাকে যদি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আপনাকে বলতে হবে 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999, 5 অঙ্কের হচ্ছে 5টা 9। হ্যাঁ, তাহলে বৃহত্তম সংখ্যা সবসময় 9 দ্বারা গঠিত হয়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100, 100 এর চেয়ে ছোট সংখ্যা 99, সেটা 3 অঙ্কের থাকে না, 2 অঙ্কের হয়ে যায়। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইটা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। এবার জাস্ট বিয়োগ করেন, 9 9 9 থেকে 1 বিয়োগ করলে 8 9, এটাই আমাদের অ্যান্সার। প্রাইমারির ম্যাথ আমাদের সবগুলো ক্লাস করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এগুলো প্রত্যেকটা টাইপ ভিত্তিক পড়াবো, টাইপ 1 টাইপ 2 করে পড়াবো বেসিক ক্লাস শুরু হলে। সবাই অবশ্যই নোট করবে। এটা বুঝতে পারছি? ক্লিয়ার?
কমেন্টে জানানোর সমস্যা থাকলে। সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই ম্যাথ করতে আমাদের 5 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে। কিরকম? আগে আমরা বেসিক নিয়মটা দেখাই, 5 সেকেন্ডের নিয়মটা পরে দেখাই, ঠিক আছে? আগে বেসিকটা দেখাই আমি। একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম। বৃত্তটা ভালো হয় না, যে বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, 4টা ভুজ সমান এরকম একটা চিত্র আছে। যদি এটা বর্গক্ষেত্রের মতো হয় না, যে মনে করেন একটা বর্গক্ষেত্র, তাহলে একটা বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র। বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এই সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু এ স্কয়ার মানে এ স্কয়ার। তার মানে আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, আমার বর্গক্ষেত্রটার বাহু লাগবে। আর প্রশ্নে তো বর্গক্ষেত্রে কোনো বাহু দেয়া নাই, শুধু প্রশ্নে তথ্য দেওয়া আছে বৃত্তের তথ্য দিয়া বর্গক্ষেত্রের বাহু চাইছে। কি করা যায়? আমরা যেটা করব দেখেন, কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এইটুকুর নাম কি? ব্যাসার্ধ। এইটুকুর নাম কি? ব্যাসার্ধ। এই দুই পাশের ব্যাসার্ধ মিলে ব্যাস হয়েছে। বৃত্তের ব্যাস কত? 7 আর 7 14। এই যে দাগটা টানলাম, এটা হলো বৃত্তের ব্যাস, এটা হলো 14। আবার এটাই কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ। মানে আমরা যখন বৃত্তটার ব্যাস অঙ্কন করলাম, এটা হয়ে গেল বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে কর্ণ কত আসে? কর্ণ আসে 7 আর 7 যোগ করলে 14। মানে এটাই কর্ণ, এটা এবার বৃত্তের ব্যাস। তাহলে কর্ণের সূত্র আছে, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2a = 14। তাহলে এর মানটা হবে 14/√2d। তাহলে আমরা কর্ণের কনসেপ্ট থেকে এর মানটা বের করলাম, এখন বসাই দেব। এর বিকল্প নিয়মে আছে। এর উপর 14-র উপর স্কোয়ার মানে 14 × 14, √2-র উপর স্কোয়ার করলে 2 হয়। এই যে √2-র উপর স্কোয়ার, এই রুট স্কোয়ার সবসময় কাটা যায়, 98। এটা হলো বেসিক সমাধান, বাট এই প্রশ্ন আমরা 5 সেকেন্ডে করব। বৃত্তের ভিতর যদি বর্গক্ষেত্র আঁকি, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2r²। এটা সেকেন্ড মেথড, শর্টকাট। 2r², আর হলো বৃত্তের ব্যাসার্ধ। দেখেন আমার কয় সেকেন্ড সময় লাগছে, 5 সেকেন্ডে পারছি কিনা। সূত্র কি? টেকনিকটা কি? 2r²। তাহলে আগে বেসিক, তারপর টেকনিক। আর একবার ক্লিয়ার করছি, বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র দেওয়া আছে। তো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বাট চাইছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর মান লাগবে। তো আমরা বৃত্তটা যখন ব্যাস অঙ্কন করলাম, এটা হয়ে গেল বর্গক্ষেত্রের কর্ণ। তো 7 আর 7 14 হলো কর্ণ, তাহলে এটা হবে এর মান। জাস্ট স্কোয়ার করে দিছি। 7 নম্বরে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমরা এর অনেকগুলো প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ আজকে। বুঝতে পারছি কিনা? এখন যে আপনারা ধারণা দিয়ে রাখেন, এগুলা যখন ইনশাল্লাহ আবার সব করাবো হয়ে যাবে। চ্যাপ্টার ভিত্তিক যখন বৃত্তের যখন ক্লাস নেবো, আবার এগুলো বেসিক সহ পড়াবো, এই প্রশ্ন আবারও করাবো। এবার দেখেন ট্রেনের অঙ্ক। কমেন্টের জন্য যাদের দেখতে সমস্যা হচ্ছে, আপনারা কমেন্ট ধরে ডানে বামে স্ক্রল করে রাখবেন। কমেন্ট আপনার দেখার প্রয়োজন নেই। কমেন্ট ধরে ডানে বামে স্ক্রল করেন। যে কোনো লাইভ ক্লাস দেখার সময় কমেন্ট হাইড করে নেবেন। কমেন্ট হাইড করার জন্য ডানে বামে টান দেন। অবশ্যই ফেসবুক ব্যবহার করতে হবে, মূল ফেসবুক, লাইট দিয়ে হবে না, মূল ফেসবুক ব্যবহার করেন। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত? ব্যাপারটা একটু বোঝেন। একটা ট্রেনটা হচ্ছে 700 মিটার। সামনে একটা ব্রিজ আছে, মনে করেন একটা এরকম ব্রিজ আছে। তো ট্রেনটা এই ব্রিজটা পার হবে, তো আমাদের এই সেতুটার দৈর্ঘ্য বের করতে বলছে। তো এই ট্রেনটা যদি এই সেতুটাকে অতিক্রম করে, তখন দূরত্বটা হবে, মোট দূরত্বটা হবে ট্রেন আর সেতুর যোগফল। মানে এই ট্রেনটা যদি সেতুটাকে অতিক্রম করতে চায়, ফার্স্টে নিজের 700 মিটার পাড়ি দিতে হবে, তারপর ট্রেনের যেটা হবে, সেতুর যেটা হবে সেটা পাড়ি দিতে হবে। তাহলে একটা ট্রেন যদি কোনো সেতু অতিক্রম করে, প্ল্যাটফর্ম অতিক্রম করে, স্টেশন অতিক্রম করে, সবসময় কি করতে হয়? তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, তারপরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়। মানে এই ট্রেনটা যদি সেতুটাকে পাড়ি দিতে চায়, তাহলে ফার্স্টে তার নিজের 700 মিটার, তারপরে সেতুর যতটুকু দূরত্ব সেটা পাড়ি দিতে হবে।
তো যখনই সেতুর দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলে আমরা সবসময় দূরত্ব বের করব। দূরত্ব সূত্র হচ্ছে গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কি? ঘন্টায় 72, সময়টা কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই গতিবেগটা কিলোমিটারে দেওয়া আছে আর সময়টা আমরা সেকেন্ডে ব্যবহার করতেছি। তাহলে এখানে কিলোমিটার মানে ঘন্টা, কিলোমিটারের সাথে সবসময় ঘন্টার সম্পর্ক হয়। তো এটা ঘন্টার গতিবেগ আর সময়টা সেকেন্ড নিচ্ছি। আমি সামঞ্জস্য করতেছি না, আমাকে সামঞ্জস্য করতে হবে, সমান করতে হবে। সময়টা যেহেতু সেকেন্ডে, তাহলে আমাকে গতিবেগটাও সেকেন্ডে কনভার্ট করতে হবে। এই ঘন্টার গতিবেগটাকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হয়। কেন গুণ করতে হয় এটা আমরা বেসিক ক্লাস ইনশাল্লাহ শিখবো। আবারও বলছি, দূরত্ব বের করার সূত্র হচ্ছে গতিবেগ ইন্টু সময়। গতিবেগ হচ্ছে কত? 72 দেওয়া ছিল, সময়টা 60 সেকেন্ড আমরা নিলাম, যেহেতু সেকেন্ডে নিছি তাহলে গতিবেগটা সেকেন্ডে নেওয়ার জন্য এই 5/18 কই পাইলাম? এটা হচ্ছে এই কিলোমিটারটাকে মিটারে নিলাম, অর্থাৎ ঘন্টার গতিবেগকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করলাম। এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। কত? 4×18 = 72 না? 4×18 = 72, 4×5 = 20, তাহলে 1200 হচ্ছে। অর্থাৎ এই ট্রেনটা মোট 1200 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো আপনারাই বলেন, এই ট্রেনটা যদি টোটাল 1200 মিটার অতিক্রম করে, তার মধ্যে 700 মিটার তার নিজের, তাহলে সেতু কতটুকু? তাহলে দূরত্ব সে অতিক্রম করবে 1200, ট্রেনের নিজের আছে 700, তাহলে সেতু কতটা মুখোমুখি বের করা যায়? 1200 আর 700 এই পাশে বিয়োগ হয়ে যাবে, তো সেতু কত হবে? 500। যারা বুঝি নাই, আমরা সবসময় দূরত্ব বের করবো। যদি সেতুর দৈর্ঘ্য চাই, ব্রিজের দৈর্ঘ্য চাই, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চাই, বা ট্রেন চাই, যাই চাক দৈর্ঘ্য বললে আমরা দূরত্ব বের করবো। দূরত্ব বের করছি 1200, মানে ট্রেনটা মোট 1200 মিটার যাবে। তো 1200 মিটারের মধ্যে 700 মিটার তার নিজের, আর বাকিটা কি? বাকি 500 হচ্ছে কার? সেতুর। এটাই আনসার। আমরা ট্রেনের একটা ক্লাস নেব ইনশাল্লাহ, একটা ক্লাসে ট্রেনের আর ঝামেলা থাকবে না। কোশ্চেন আছে মানে বুঝি নাই, মোটামুটি বুঝলেই হবে যে আমরা সবসময় দৈর্ঘ্য যখন চাইবে দূরত্ব বের করবো, মানে এইটুকু করা লাগে না। দেখেন মুখোমুখি কিভাবে, ভাই মোট সে 1200 মিটার যাবে, তো 1200 মিটারের মধ্যে 700 মিটার তার নিজের, তাহলে বাকি 500 মিটার সেতুর বা ব্রিজের বা কালভার্টের বা আপনি বলতে পারেন প্ল্যাটফর্মের, স্টেশনের। ঠিক আছে, এভাবে করে আমরা বের করব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? যখনই ক্ষুদ্রতম বসে, ক্ষুদ্রতম থাকলে, ন্যূনতম থাকলে, ছোট থাকলে, হ্যাঁ, কমপক্ষে থাকলে লসাগু করতে হয়। তাহলে এই যে বাচকগুলো বসে এদের লসাগু বের করতে হবে। 3 দিয়ে ভাগ যায় আর যায় না, 5 × 10, 3 × 10 = 30 হচ্ছে আমাদের লসাগু। লসাগু 30। তো এই তিনটি সংখ্যার লসাগু 30, তার মানে 30কে 3 দ্বারা ভাগ করা যায়, 30কে 5 দ্বারা ভাগ করা যায়, 30কে 6 দ্বারা ভাগ করা যায়। বাট আমার বলছে ভাগশেষে 1 থাকতে হবে। তো এরকম ভাগশেষ বা অবশিষ্ট বললে লসাগুর সাথে যোগ করতে হয়। 31 অ্যান্সার। কেন যোগ করতে হয়? দেখেন 31কে যখন আপনি 3 দ্বারা ভাগ করবেন, তাহলে 3 × 10 = 30, থাকবে কত? 1 ভাগশেষ আছে, কথা সত্য কিনা? 31কে আপনি 5 দ্বারা ভাগ করেন, 5 × 30, 1 ভাগশেষ থাকে, কথা সত্য কিনা? 31কে আপনি 6 দ্বারা ভাগ করেন, 5 × 30, 1 ভাগশেষ থাকে কিনা? তাহলে আমাদের সামারিটা কি? ফাইনাল সামারিটা হচ্ছে এরকম, ক্ষুদ্রতম বললে লসাগু বের করব, কারণ লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ, তাই না? লঘিষ্ঠ মানে ছোট। ক্ষুদ্রতম বললে লসাগু বের করব, ভাগশেষ থাকলে সেটা আমরা লসাগুর সাথে যোগ করে দেব। মানে 30কে তো ভাগ যাই, বাট আমার ভাগ গেলে হবে না, ভাগশেষ 1 থাকাইতে হবে। তো এই জন্য আমার এর সাথে 1 দিলে প্রত্যেকবার 1 ভাগশেষ থাকবে। এটা বিসিএস এর প্রশ্ন, 17তম বিসিএস এর কোশ্চেন, বারবার প্রাইমারিতে এগুলো আসছে। প্রাইমারিতে ঘুরাই প্যাচে এগুলাই আসবে। আমি সলভ ক্লাসে যা করাবো এবং চ্যাপ্টার ভিত্তিক যা করাবো, মোটামুটি অনেক প্রশ্ন আপনারা হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বাট নিয়মের মধ্যে অনেকগুলো পাবেন। ঠিক আছে, এটা বুঝতে পারছি না? না বুঝলে আমাকে কোশ্চেন করেন। এবার অনুপাত থেকে একটা প্রশ্ন আসছে। প্রাইমারির জন্য পাটিগণিত তামা তামা করে ফেলতে হয়, পাটিগণিত থেকে বেশি প্রশ্ন হবে। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, এরকম প্রশ্ন প্রাইমারিতে প্রচুর পরিমাণে আসে। সংখ্যা দুইটা কি কি? এটা হলো মেইন অনুপাত। তো আমরা অনুপাত অনুযায়ী সংখ্যা ধরতে পারি। একটা সংখ্যা 5,
মানে একটা সংখ্যার অনুপাত 5, তাহলে একটা সংখ্যাকে ধরলাম 5x। একটা সংখ্যার অনুপাত 8, তাহলে একটা সংখ্যা ধরলাম 8x। অর্থাৎ অনুপাত অনুযায়ী সংখ্যা দুটি ধরে নিলাম। এরপর বলছে উভয়ের সাথে 2 যোগ করেন। আপনি এটার সাথে 2 যোগ করেন, একটা সংখ্যা পাবেন, এর সাথে 2 যোগ করেন, একটা সংখ্যা পাবেন। যোগ করার পর এই যে সংখ্যা দুইটা আমরা পাইলাম, এদের অনুপাত হবে 2:3। দেখেন, এটা আমাদের মেইন সংখ্যা, এটাই আমরা বের করব। তো এর সাথে 2 যোগ করলাম, এর সাথে 2 যোগ করলাম, এই নতুন সংখ্যার অনুপাত করলে এটা হবে। আর গুণ করেন, তাহলে 3-এর সাথে এটা গুণ হবে। অনুপাত মানে ভগ্নাংশ। ওকে, তাহলে 2-এর সাথে হচ্ছে এটা গুণ, আর 3-এর সাথে ওটা হচ্ছে এটা গুণ। 16x 2 দুগুণে 4, 15x 3 দুগুণে 6। এই 15x এই পাশে বিয়োগ হবে, আর এই 4 এই পাশে বিয়োগ হবে। তাহলে x = হচ্ছে 2। এটা কিন্তু অ্যান্সার না, x এর মানটা আমরা পাইছি, এখন বসাই দেব এখানে। তাহলে একটা সংখ্যা হবে 10, একটা সংখ্যা হবে 16। এবার এগুলো অপশন টেস্ট করা যায়। দেখেন, প্রথম সংখ্যা দুটি আছে, প্রথম অপশন টেস্ট করি। এবার 10 আর 24, এটাকে 2 দ্বারা ভাগ, এর অনুপাত 2 দ্বারা ভাগ করেন, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5, 2 দ্বারা ভাগ করলে 12। আমাদের 5:8 কোথায় আসবে সেটাই অ্যান্সার। তাহলে ক নাম্বারে মিলতেছে না, খ নাম্বারে যান। 2 দ্বারা ভাগ করেন 5, 2 দ্বারা ভাগ করেন 8, এই যে মিলে গেছে। হ্যাঁ, 5:8 মিলে গেছে। এখান থেকে এটা পাচ্ছি, এখান থেকেও পাবো না, এখান থেকেও পাবো না। আমাদের এখন ক্লাস রুটিন হচ্ছে শনি, সোম, বুধ, শুক্রবার। আজকে শনিবার ক্লাস হচ্ছে। সলভ ক্লাস একটু এলোমেলো হইতে পারে, বাট আমাদের বেসিক ক্লাস রুটিন অনুযায়ী হবে। সলভ ক্লাস তাও তো রুটিন অনুযায়ী হচ্ছে। গতকাল ইংরেজি ক্লাস হয় নাই, কারণ স্যারের লোকেশন হচ্ছে পটুয়াখালীতে, আর পটুয়াখালীতে হচ্ছে আপনার আজকে মিজানুর রহমান আজহারির মাহফিল আছে। তো কালকে প্রচুর পরিমাণে সাউন্ড ছিল স্যার আশেপাশে, যার কারণে ক্লাসটা নিতে পারে নাই। আর আমারও আগে প্রস্তুতি ছিল না যে আপনাদের ক্লাস নিয়ে হঠাৎ করে তার প্রিন্ট করা লাগে বা অনেক কাজবাজ করা লাগে, তো কালকে নিতে পারি নাই। মানে কালকে ইংলিশ ক্লাস হওয়ার কথা ছিল, বাট হয় না। যেমন সোমবার কি হবে? বাংলা ক্লাস হবে, আর বুধবার হচ্ছে আপনার, সোমবার হচ্ছে জিকে ক্লাস হবে, বুধবার হচ্ছে বাংলা ক্লাস হবে সামনে। তাহলে অপশন টেস্ট করে এগুলা করলে এত কিছু লাগে না, জাস্ট এটা বুঝলে আজীবন মনে থাকবে। এই অপশন তো একরকম থাকতেও পারে। x + y = 12, x - y = 2 হলে x এর মান কত? তো কিভাবে সমাধান করতে পারি আমরা? দেখেন, ডিরেক্ট x y সূত্র আছে, এবি সূত্র যেটাকে বলে, x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। x + y মান হচ্ছে 12, x - y মান হচ্ছে 2, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, তাহলে 6 এর উপরে স্কয়ার, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 এর উপরে স্কয়ার, 36 - 1, 35 হচ্ছে অ্যান্সার। মানে ডাইরেক্ট x y এর সূত্র, এবি সূত্র। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা বলেন, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? দ্রুত বলেন, দ্রুত। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, 12 নম্বরটা কত মজা। ধরেন জীবনে কেউ লেখাপড়া করে না, সেও তো এটা পারার কথা। কিভাবে পারার কথা? প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল, প্রথম 10টা বিজোড় সংখ্যা লেখেন, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, এগুলো সব যোগ করে দেন, 100 হবে। এটা অ্যান্সার। জীবনে লেখাপড়া না করলে এটা পারা সম্ভব, বাট এরকম করে আমরা তো বের করতেই পারি ম্যানুয়ালি। তারপরও আপনি সূত্রের সাহায্য করা যায়। n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার। 10টা বসে 10-এর স্কয়ার করেন, 100 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন?
তো এটা হলো সূত্রের সাহায্যে, এটা হলো একদম ম্যানুয়ালি গুনে গুনে আমরা বের করতে পারি। এটা খুবই সহজ প্রশ্ন ছিল। প্রাইমারি 20টার মধ্যে 12-13টা প্রশ্ন সবাই পারবেন কম বেশি, কিন্তু ওইগুলা উতরাইয়া বাকিগুলা যারা পারবেন তারা ভালো করবেন, তাদের সিরিয়াল থাকবেই। প্রথম 10টা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে কি, যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায় না, 1 3 5 7, এটা তো আমরা সবাই চিনি। 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। শর্টকাট তো বললাম, আর এগুলো সব শর্টকাট হয় নাকি? শর্টকাট দিয়ে কিছু হবে না, বেসিক পড়তে হবে সবসময়। শর্টকাট খুঁজতে গেলে প্রাইমারি পরীক্ষা হাবুডুবু খাবেন, প্রাইমারি পরীক্ষাতে মাথা গুলাই যাবে, যে কিচ্ছু মনে পড়বে না। এটা এই প্রশ্নের কি শর্টকাট দরকার আছে? এ তো মনে করেন যে জীবনে লেখাপড়া কেউ করে না, তারা যদি আমি বলি যে 10টা সংখ্যা বিজোড় সংখ্যা, আপনি প্রথম 10টা সংখ্যা বিজোড় সংখ্যা যোগ করেন, এখানে আবার শর্টকাটের কি আছে? তা তো দেখাই দিলাম সূত্রের সাহায্যে। এখানে শর্টকাট খোঁজাটা কখনোই উচিত না। এটা দেখেন মজার প্রশ্ন, এটা আমরা একটা ক্লাস নিব, ধারার অজানা পদের মান, মানে 1 মার্ক আসবেই। এই যে লিখে দিলাম আসবেই, প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে। 8 11 17 29 53, 8 11 17 29 53 এর পরবর্তী সংখ্যা চাইছে। তো এটা হলো ধারার অজানা পদের মান, ধারার অজানা পদের মান নির্ণয় বের করার প্রশ্ন। মানে আমরা এই পদটা জানি না, নেক্সটটা কি হবে আমরা বের করব। তো উপায়টা কি? আমরা যোগের সম্পর্ক খোঁজার চেষ্টা করব, বিয়োগের সম্পর্ক খোঁজার চেষ্টা করব, হ্যাঁ, পাওয়ারের সম্পর্ক চেষ্টা করব। 8 আর 11 যোগ করলে কি 17 হয় না, তাহলে যোগের সম্পর্ক নাই, বিয়োগ। 8 আর 11 পার্থক্য কত? 3। 11 17 পার্থক্য কত? 6। আপনার 17 আর 29 পার্থক্য কত? 12। 29 আর 53 পার্থক্য কত? 24। তাহলে পার্থক্য দ্বিগুণ হচ্ছে, তাহলে এর পরবর্তী পার্থক্য কত হবে? 48। বাট ব্যাপারটা কিরকম? 8 আর 3 11, 11 আর 6 17, 17 আর 12 29, 29 24 53। তাহলে 53 আর 48 মিলে যা হয় সেটা এখানে আসবে, তাহলে 53 48 101 হওয়ার কথা না? এটা বিসিএস এর প্রশ্ন, হুবহু বিসিএস এর প্রশ্ন, বারবার পরীক্ষাতে এটা আসছে। যারা বুঝি নাই, 11 থেকে 8 বিয়োগ করেন 3, 17 থেকে 11 বিয়োগ করেন 6, 29 থেকে 17 বিয়োগ করেন 12, 53 থেকে বিয়োগ করেন 24, তার মানে পার্থক্য 3 6 12, পার্থক্য দ্বিগুণ হচ্ছে, 3 ডাবল 6, 6 ডাবল 12, 12 ডাবল 24, তাহলে পরবর্তী পার্থক্য অবশ্যই 48 হবে। বাট এদের রিলেশনটা কি? 8 আর 3 11, 11 আর 6 17, 17 12 29, 29 24 53, 53 48 মিলে 101। কত মজার প্রশ্ন, বুঝতে পারছি? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা। আচ্ছা, বড় ক্ষেত্রের পরিসীমা, আমরা একদম অ্যান্সারে চলে যাই, শেষে চলে যাই। পরিসীমার সূত্র কি? বড় ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a, তার মানে এর মানটা লাগবে। তো বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 1 হেক্টর, 1 হেক্টরে কত হয়? 10,000 বর্গমিটার, 10,000 হয়েছে বর্গমিটার। আমরা কেন মিটারে নিলাম? আমরা দেখতে পাচ্ছি অপশনে মিটারে আছে, বা আমাদের মিটার হিসাব করতে হবে, 1 হেক্টর নিয়ে তার হিসাব করতে পারবো না। এবার দেখেন বলছে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার, বেশি হয়ে গেছে। 10,000 পাইলাম কই? এই 1 হেক্টর মানেই 10,000। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখলাম, ক্ষেত্রফলের সূত্র কি? a স্কোয়ার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কোয়ার, তাহলে এর মানটা কত হবে? a স্কোয়ারটা রুট হবে। তো 1-এর রুট করলে 1 হয়, এই 1 জোড়া শূন্যর জন্য একটা শূন্য, এই 1 জোড়া শূন্যর জন্য একটা শূন্য, প্রত্যেক জোড়া শূন্যের জন্য একটা করে শূন্য আমাদের আসবে বর্গমূল করলে। এর মানটা পেয়ে গেছে, এবার জাস্ট বসাই দেন, তাহলে 400 হবে অ্যান্সার। যারা বুঝি নাই, বাগানটার পরিসীমা চাইছে, বাগানটা যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, এর মানটা আমাদের লাগবে। ক্ষেত্রফল দেওয়া আছে 10,000, এর মানটা বের করছি, তাহলে এর মানটা বলতে একটা বাহু হচ্ছে 100, তাহলে 4টা বাহু হবে 400, বর্গক্ষেত্রের বাহু সমান হয়। এই পর্যন্ত ডান কিনা? আমাদের এখনো প্রায় অনেকগুলো প্রশ্ন আছে, একটু দ্রুত জানাবেন, বুঝতে পারছেন কিনা একটু দ্রুত জানাতে হবে। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে এত টাকা হলে পূর্বের বেতন কত?
15% বৃদ্ধি মানে কি 100 টাকায় 15 টাকা বৃদ্ধি পাওয়া। তো 15% বৃদ্ধি পেয়ে মোট এত টাকা হয়েছে, পূর্বের বেতন কত ছিল? 15% বৃদ্ধিতে বর্তমান বেতন 15% বৃদ্ধি মানে 100 টাকার বেতন 115 টাকা হবে। 15% বৃদ্ধি মানে পূর্বে যদি আমার বেতন 100 টাকা থাকে এখন 115 হবে। তো যেহেতু পূর্বের বেতনটা চেয়েছে, আমরা একটা ঐকিক নিয়মের সাহায্য করবো। ঐকিক নিয়ম করলে যেটা প্রশ্নে চাবে সেটা শেষে হবে। তাহলে এভাবে লিখতে পারি, বর্তমান বেতন 115 হলে পূর্বের বেতন 100। এই লাইনটা আমি কোথা থেকে লিখছি? 15% থেকে লিখছি। 15% বৃদ্ধি পাওয়ার পর বর্তমান বেতন কত? 115। তার মানে আগের বেতন 100 ছিল। বর্তমান বেতন 1 হলে পূর্বের বেতন হচ্ছে 100 ভাগ 115। বর্তমান বেতন এইটা হলে 5 7 5 0 115। এবার দেখেন কাটাকাটি কিভাবে করা যায়। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে 23, এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 20। এবার 23 দিয়ে দেখবেন যে এটাকে ভাগ যায় কিনা। কাটাকাটি যারা পারেন না, কাটাকাটি আহামরি কঠিন কিচ্ছু না, ঠিক আছে? আহামরি কঠিন কিচ্ছু না। দেখেন এটা শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। 23, এটাকে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এই 23 দিয়ে এটাকে ভাগ যায় কিনা দেখেন তো। 23 দুগুণে 46, 1 1 5 23 115। একটা শূন্য থাকে, ভাগ করে নেমে যাবে, দুইটাকে 250। ঠিক আছে? তাহলে 25 দুগুণে 50 আর দুইটা শূন্য। মজার প্রশ্ন, যারা বুঝি নাই আমি একদম বেসিক সব আবার বুঝাচ্ছি। 15% বৃদ্ধি মানে 100 টাকার বেতন 115 হবে, মানে আগে 100 থাকলে এখন 115। তাহলে বর্তমান বেতন 115 হইলে আগে ছিল 100, বর্তমান বেতন এত হইলে আগে ছিল 5000। যারা অতিরিক্ত শর্টকাট শিখবেন প্রাইমারি পরীক্ষার হলে যাইয়া মাথা আউলাই যাবে, কোনো শর্টকাটই ঠিক মতো মনে আসবে না। আমি যেখানে ট্রিক্স দেখানো দরকার অবশ্যই দেখাবো, মাস্ট বি ম্যাক্সিমাম প্রশ্ন আপনাকে বেসিক সহ করতে হবে। এরকম প্রশ্ন প্রাইমারিতে মাঝে মাঝে আসে। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট কত নম্বর পেয়েছে? 180 নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে? তো গণিতের নম্বরটা চাইছে। ইংরেজি অপেক্ষা গণিতে মানে গণিতের নম্বরটাকে ইংরেজির সাথে তুলনা করছে। তাহলে আমি ধরি, আমি তো কারো নাম্বার ইংরেজি নম্বর জানি না, গণিতে জানি না, ধরি ইংরেজিতে পায় x নম্বর, তাহলে গণিতে বলছে ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পাবে। তাহলে ইংরেজিতে যা পাবে তার সাথে 14 নম্বর গণিতে বেশি পাবে, তাই 14 যোগ। ঠিক আছে? আমি ধরলাম ইংরেজিতে সে x পাইছে, তাহলে গণিতে পাবে x প্লাস 14, মানে ইংরেজি অপেক্ষা গণিতে 14 বেশি পাবে। কোশ্চেনই বলছে। এবার দেখেন প্রশ্নে বলছিল কি যে তার ইংরেজির নাম্বার আর গণিতের নাম্বার যোগ করলে 100 আসবে। সোজা কথা, ইংরেজির নাম্বার আর গণিতে যদি আমরা যোগ করি এটা হবে 180। ইংরেজি নাম্বার কত? x, গণিতের কত? x প্লাস 14, 180। তাহলে 2x সমান কত হবে? 180। এই 14 এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে 2x সমান কত থাকে? আমরা যদি 180 থেকে এখানে 14 বিয়োগ করি তাহলে কত হয়? 6 166 না? 166। তাহলে এর অর্ধেক করে ফেলি আমরা। 166, এই যে 2 গুণাকারে আছে এটা আমাদের কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 83। তো এক্স এর মানটা 83, তার মানে আমরা ইংরেজিতে পাইছি 83। এখন অনেকে যেটা করে, অনেকে করে হচ্ছে মানে তাড়াহুড়ার যোগ, পরীক্ষা হওয়ার একটা প্রেশার থাকে, একটা এক্সট্রা প্রেশার থাকে, এই 83 বের করে ধাপ করে একটা অপশন দাগাই দেয়, মানে এটা বের করার সাথে দাগাই দেয়। এটা কিন্তু অপশনে আসে, বাট এটা কি চাইছিল প্রশ্নে? এক্স তো আমাদের ইংরেজি ছিল, তাহলে গণিতে কত পাইবে? 83 প্লাস 14, তার মানে 4 3 7 8 9 97। অ্যান্সার হবে ক নাম্বার অপশন। ম্যাক্সিমাম মানুষ এই 83 অ্যান্সার দিবে, ম্যাক্সিমাম ভুলে, মানে জাস্ট
দ্রুত করতে গিয়ে। যাদের মনে কোশ্চেন দেখছে আমি ইংরেজি নাম্বারটা কেন ধরলাম, দেখেন গণিতের নম্বরটাকে ইংরেজির সাথে তুলনা করছে, তাহলে একজনকে ধরলে একটা আমার চলে আসবে, যার সাথে তুলনা করবে আমি তাকে ধরবো। ইংরেজিতে ধরছি, গণিতে পাশে দুটো যোগ করলে 180, এক্স এর মানটা বের করছি, শেষ। 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বড় থেকে ছোট সাজাইলে অষ্টম সংখ্যাটি কত হবে? তো 4 আর 84 পর্যন্ত আমাদের হিসাব করতে হবে 4 দ্বারা বিভাজ্য, বড় থেকে ছোট সাজাবো, তার মানে 84 থেকে শুরু করি। 84 4 দ্বারা বিভাজ্য, 80 4 দ্বারা বিভাজ্য, মানে 4 গ্যাপ দিয়ে আসবেন। 76, 70, 66, 62, 4 4, ঠিক আছে। এখানে 72 হবে, 72 68। আচ্ছা আমি এটা একবার লিখি, মানে 4 গ্যাপ দিয়ে আসবেন। 84, এর থেকে 4 কম মানে 80, এর থেকে 4 কম মানে 76, এর থেকে 4 কম মানে হচ্ছে 72, এর থেকে 4 কম মানে হচ্ছে 68, 64, ঠিক আছে। তারপর হচ্ছে কত, 60। এই দেখেন 4 4 4 4 4 কমায় আসবেন, 58। তারপর হচ্ছে আপনার এখান থেকে 4 কম মানে 56, এরকম যেতে থাকবেন আরো। বড় থেকে ছোট সাজাইতে বলছে, তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8। আমাদের অষ্টম সংখ্যাটা লাগবে। কত লাগবে? অষ্টম সংখ্যাটা লাগবে, ঠিক আছে। ও এখানে তো এটা 56 হবে, 58 না, 56 তো পরে, এই আগেই হবে। 60 থেকে 4 কম মানে 56, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, খ নাম্বার অপশন। যারা বুঝি নাই, আপনি 84 থেকে 4 গ্যাপ দিয়ে আসবেন, মানে 4 দ্বারা বিভাজ্য বলছে তাই। এই যে 84, 80, 76, 72, 68, 64, 60, 56, 52, 48, এরকম আরও আছে। আমার তো বড় থেকে ছোট আমি সাজাইলে অষ্টম যেটা পাবো সেটাই আছে। তো অষ্টম পেয়ে গেছি, 1 2 3 4 5 6 7 8, তাহলে 56 হবে অষ্টম সংখ্যা, 56 হবে। হ্যাঁ, তো 4 গ্যাপ দিয়ে আসলাম কেন? 4 দ্বারা বিভাজ্য বলছে তাই। এগুলো প্রত্যেকটা 4 দ্বারা ভাগ যায়, প্রত্যেকটা 4 দ্বারা ভাগ যায়। বুঝতে পারছি। এবার এই জিনিসটা হায়ার ম্যাথ থেকে আসছে, অর্থাৎ অসমতা থেকে। এটা কোথা থেকে আসছে? অসমতা, বীজগণিত। তো একটা অসমতা দেওয়া আছে, এক্স গ্রেটার দেন ওয়াই। তো জেড লেস দেন 0, এইটা জেড লেস দেন 0 মানে জেড শূন্যের ছোট। তো শূন্যের যদি ছোট হয় তার মানে কি? নেগেটিভ সংখ্যা। শূন্যের থেকে ছোট সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। এটা আমার মেইন অসমতা। জেড হলো শূন্যের ছোট, আমি বুঝে গেছি। জেড শূন্যের ছোট মানে জেড ঋণাত্মক। এই টাইপের কোশ্চেনে যে এক্সট্রা যে সংখ্যাটা থাকবে সেটা ঋণাত্মক না ধনাত্মক আমাকে বুঝে নিতে হবে। জেড যে ঋণাত্মক কেমনে বুঝলাম বলেন তো? আবার দেখেন, এটা আমাদের দেয়া আছে, জেড লেস দেন 0 মানে জেড এর মানটা শূন্যের ছোট হবে, যা হোক আমি জানি না, বাট শূন্যের ছোট, তার মানে মাইনাস হবে এটা। তো প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছি হয় জেড দ্বারা গুণ করছে বা ভাগ করছে। তো এখানে যদি জেড গুণ করি, এখানে যদি জেড গুণ করি, জেড ঋণাত্মক হওয়ার কারণে ঋণাত্মক সংখ্যা দ্বারা এই অসমতাটাকে, এটার নাম অসমতা মানে সমান না, গুণ করেন বা ভাগ করেন চিহ্নটা চেঞ্জ হবে, এটা ঘুরে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে। আবার আপনি ভাগ করেন, এটা এরকম আছে না, আপনি ভাগ করেন, ভাগ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি যাকে দ্বারা ভাগ করতেছি বা গুণ করতেছি সে নেগেটিভ। তাহলে অ্যান্সার এটাও হতে পারে, এটাও পারে। অপশনে কোনটা আছে? এটা আছে। এটা অপশন থাকলে এটা হইতো, এটা নাই। যারা বুঝি নাই আমার কথা, এটা হচ্ছে অসমতা। অসমতা মানে দুইটা জিনিস সমান না, ছোট বড়। এখন প্রত্যেকটা অপশনে জেড গুণ করছে না হয় ভাগ করছে। এখন জেড এর পরিচয়টা কি? সে শূন্যের ছোট। তো যখনই তাকে আমি গুণ করে দিব, জেড দ্বারা যখন দুই পাশে গুণ করবো, এইটা একটা ঘুরে যাবে, তার তার দিকটা ছিল এই পাশে, হয়ে যাবে ওই পাশে। এবার বুঝতে পারছেন? যারা এখনো বোঝেন নাই, এই জিনিসটার নাম হচ্ছে অসমতা, ইনইকুয়ালিটিস। এই এক্স আর ওয়াই সমান না, এক্স হলো ওয়াই এর বড়, এটা আপনার মেইন অসমতা। জেড লেস দেন 0 মানে জেড এর মানটা শূন্যের ছোট, নেগেটিভ জিনিস। তো এই নেগেটিভ জিনিস দ্বারা গুণ কেন করলাম? কারণ অপশনে গুণ আছে, ভাগ আছে। তো আপনার নিয়ম হলো, যখন আপনি নেগেটিভ সংখ্যা দ্বারা একটা অসমতাকে গুণ করবেন, এই চিহ্নটা জাস্ট ঘুরে যাবে। এখন কি বোঝেন নাই সেটা আমাকে বলেন। চিহ্ন ঘুরে যাবে, বলছি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে।
এটা লেস দেন থাকলে কেটে দেন, কেটে দেন থাকলে লেস দেন হয়ে যাবে। কি বোঝেন নাই বলেন? 3বার করাইলাম। অসমতা আমরা গুণ করেও দেখছি, ভাগ করেও দেখছি। আমি গুণ করি, ভাগ করি, এই নেগেটিভ সংখ্যা বুঝলাম কিভাবে, শূন্যের থেকে ছোট। আর এটা যদি এরকম হইতো তাইলে এটা এই চেহারাই থাকতো, চেঞ্জ হইতো না কোনো কিছু। জেড লেস দেন শূন্য মানে জেড শূন্যের ছোট, তাহলে শূন্য ছোট সংখ্যা যখনই গুণ করবেন এটা ঘুরে যাবে চিহ্নটা। ঠিক আছে, এটা আমরা অসমতা থেকে খুব কম প্রশ্ন হয় টুকটাক। কোনটা বোঝেন নাই বলেন? এটা অসমতা, যেটা সংখ্যা ছোট তাই গুণ করছি, চেঞ্জ হয়ে গেছে। না বুঝলে কোশ্চেন করেন, আমি আবার অ্যান্সার দিব, সমস্যা নাই। পরিমিতি থেকে আসছে। একটা আয়তক্ষেত্র এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? ওরে বাবা, দেখেন কি করা যায়। আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 2 ইন্টু a প্লাস বি, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। এটা আয়তক্ষেত্রের পরিসীমা, এটা বর্গক্ষেত্রের পরিসীমা, বলছে সমান হবে, আমি লিখছি, এখানে থাকুক, এর মধ্যে পড়ে থাকুক। আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে। আয়তক্ষেত্রের বড় বাহুটা আমি x ধরলাম, ধরি বড় বাহু মানে দৈর্ঘ্য ধরলাম x, তাহলে প্রস্থটা কত হবে? ছোট বাহুর দৈর্ঘ্য হবে, মানে বড় বাহুটা ছোট বাহুর 3 গুণ, তাহলে ছোট বাহুর 3 গুণ না, তাহলে প্রস্থ ধরতে হবে। বড় বাহুটাকে ছোটোর সাথে তুলনা করছে না, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 3x। আর একবার, আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ, তাহলে ছোট বাহু যদি x ধরি, প্রস্থ ছোট বাহু, দৈর্ঘ্য হবে 3x। এবার এই আয়তক্ষেত্রে বড় বাহু দেয়া আছে বড় বাহু 21, তাহলে এই বড় বাহুই দেওয়া আছে, আমি বের করছি 3x 7, তাহলে কত হলো? 3। যারা বুঝি নাই, প্রস্থ ধরছি মানে ছোট বাহু ধরছি, বড় বাহু পাইছি, এটাও বড় বাহু এটাও বড় বাহু, x এর মানটা বের করছি। তাহলে দৈর্ঘ্য তো আমার জানাই, প্রস্থটাও পাইলাম, এবার বসাই দিব। এর মানটা কত দেওয়া আছে কোশ্চেনে? 21। এ মানে হলো দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, আর বির মানটা বের করছি 3। ইংলিশ বাংলা মিক্স হয়ে গেল রে ভাই। এখানে কত হচ্ছে? 24, 48। ঠিক আছে, 4a, তাহলে এর মানটা কত হবে? 4। আমরা দেখি কোনো হিসাবে ভুল হইলো কিনা, দেখেন। বড় বাহু 21, ছোট বাহু হবে, ও সরি 3 না, এটা 7 হবে, দুঃখিত, বাইরে করাই, এটা 3-এর জায়গায় 7, 7-এর জায়গায় 3 লিখছি, এটা আরেকবার করাচ্ছি। পরিসীমা এর পরিসীমা সমান হবে, দৈর্ঘ্যটা 3x, প্রস্থটা x, এটাও দৈর্ঘ্য ওটাও দৈর্ঘ্য, x এর মানটা বের করছি। এটা মুখোমুখি করা যায়, বড়টা 21, তার মানে ছোটটা 3 গুণ আছে, তার মানে ছোটটা ছিল 7। এই যে 21 কিভাবে পাই? 7-এ 3 গুণ করলে পাই। তাহলে এবার এর মানটা কত বেরোইলো? এর মান তো দেয়াই আছে 21, বির মানটা কত? 7। তাহলে কত হচ্ছে? 28, 56। এর মানটা কত হবে? 56/4, 14 হচ্ছে আনসার। এ কেন বের করলাম? বড় ক্ষেত্রে বাহু মানে এ চাইছে। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করি সবাই। প্রথম থেকে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে, লিখলাম। আমি এর মানটা জানি 21, বির মানটা জানি না, বের করব। প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 3x, এটাও 3x, মানে এটাও বড় বাহু এটাও বড় বাহু, x এর মানটা বের করছি। এবার দৈর্ঘ্য হলো 21, প্রস্থ হলো 7, হিসাব নিকাশ করে এর মানটা বের হয়ে গেল। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে 19 নম্বরে আমাদের?
হ্যাঁ, আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ না লিখে এটা বড় বাহু লিখতে পারতাম, এটা ছোট বাহু লিখতে পারতাম। একটা আয়তক্ষেত্র আঁকি আমরা, হ্যাঁ। এই যে এটা হলো বড় বাহু, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। এটা তো খুব মজার কোশ্চেন, এটা পেঁচানোর কিচ্ছু নাই, একদম মুখে মুখে করা যায়। দেখেন, এই হলো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, এই হলো আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা, সমান হবে। এই এ মানে প্রথম বাহুটা দেওয়া আছে 21, বড় বাহুটা ছোট বাহুর 3 গুণ, তাহলে বড় বাহু 21 হলে ছোট বাহু হলো 7, কারণ 7-এ 3 গুণ করলে আপনি 21 পান। তাহলে এখানে মুখে বের করে ফেললেন 7, 56, এক্স এর মানটা হবে 56 ভাগ 7 14। তাহলে আমার 5 লাইনে অঙ্ক শেষ, আমি করবো মুখে। ভাই রে, দৈর্ঘ্য ধরছি, মানে প্রস্থ ধরছি আমরা। কেন প্রস্থ ধরছি? দৈর্ঘ্য প্রস্থ বললে আপনারা বুঝতেছেন না। ধরি ছোট বাহু এক্স, বড় বাহু হবে ছোট বাহুর 3 গুণ, এটাও বড় বাহু, এটাও বড় বাহু 7। প্রশ্ন মতে এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা, সমান হবে। এর মানটা হলো বড় বাহুর মান, বির মানটা হলো ছোট বাহুর মান। 4 বলেন, তাহলে এখানে হয় 56, এখানে থাকে 4, এর মানটা হবে 56 ভাগ 4, তার মানে 14। এ মানে বর্গক্ষেত্রের বাহু চাইছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা দেখি তো কেউ পারে কিনা, এটা আর আমি পরে করে, এটা দেখেন তো কে কে পারেন। এটা এটা কে কে পারেন দেখেন, কত 20 নম্বর অ্যান্সার করেন। 20 নম্বর অ্যান্সার করেন দ্রুত। 20 অ্যান্সার করেন সবাই, আমি একটু হিসাব করি আপনাদের। দ্রুত অ্যান্সার করেন 20। 1 2 2 3 4 5 6 7 8 9 10। দ্রুত করেন। আচ্ছা, 20-এর অ্যান্সার 2 হবে, কারণ 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 9-কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, 8-কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, 4-কে যায়, 2-কে শুধু আপনি 1 দ্বারাই ভাগ করতে পারেন, অথবা 2-কে 2 দ্বারাই ভাগ করতে পারেন। 2 একমাত্র, যত জোড় সংখ্যা আছে সবই হলো যৌগিক, শুধু একমাত্র 2 হলো মৌলিক। আচ্ছা দেখেন, আমরা প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করি, পাটিগণিত থেকে প্রশ্ন হয়েছে 10টা, বীজগণিত থেকে প্রায় 8টা, 8টা তো না 7টা, জ্যামিতি থেকে হচ্ছে 3টা। নর্মালি পাটিগণিত থেকে এরকম 10টা থেকে মানে 11টা থেকে 13টা প্রশ্ন হবে, বীজগণিতে হচ্ছে আপনার 5 থেকে 7টা হবে, জ্যামিতি থেকে হচ্ছে 3 থেকে 5টা হবে। অর্থাৎ সর্বোচ্চ জোর দিতে হবে আমাদের পাটিগণিতে, তারপর বীজগণিত, তারপর জ্যামিতি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যা পদ্ধতি, এক সংখ্যা পদ্ধতি থেকে এটা আসছে, তারপর ওই যে আপনার ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটা আসছে, বর্গমূল আসছে, সংখ্যা থেকে বেশি আসবে। লাভ ক্ষতি সুদ কষা থেকে প্রশ্ন হয় নাই, এটাই অন্যান্য ধাপে হইবে। আমি সবই করাবো ইনশাল্লাহ, বেছে বেছে গুরুত্বপূর্ণ সব কিছুই করাবো।
প্রশ্ন আছে কিনা কোনো? তাহলে আজকে এ পর্যন্তই। সোমবার বাংলা ক্লাস, সোমবার হচ্ছে জিকে ক্লাস হবে, আর বুধবার বাংলা ক্লাস। কোনো কারণে শিডিউল চেঞ্জ হইলে আমরা সেটা বলে দিব। একজন বলছেন অসমতা কি? আপনার কাছে 500 টাকা আছে, আপনার বন্ধুর কাছে 400 টাকা আছে, আপনার কাছে কি সমান টাকা আছে? আপনার কাছে বেশি আছে, তাহলে এটা সমতা। দুইটা রাশি যদি সমান না হয় তাদের মধ্যে যে সম্পর্ক, আপনার বয়স 20 বছর, আপনার বোনের বয়স 7 বছর, তাহলে আপনার বয়স বেশি। আপনার বয়স 20 বছর, আপনার ভাইয়ের বয়স 35 বছর, তাহলে আপনার ভাইয়ের বয়স বেশি। তাহলে এটা সমান না, এই সম্পর্কগুলো সমান না, এগুলো হলো অসমতা। তাহলে অসমতাটা হলো দুইটা রাশি কখনো সমান হবে না, হয় ছোট বড় হবে। বাট আমি যদি বলি আপনার কাছেও 500 টাকার নোট আছে, আপনার ছোট ভাইয়ের কাছেও 500 টাকার নোট আছে, এটা হলো সমান, আর এগুলো হলে সমান না। ঠিক আছে? যেরকম মানে আপনারা যদি মনে করেন যে মাত্র 299 টাকায় ভর্তি হয়েছি, ক্লাস মানে এলোমেলো হবে, আমরা সেরকম পড়াই না ভাই। ও আরও সেই 2020 সাল থেকে প্রাইমারি ব্যাচ পড়াইতেছি। সো মানে এরকম কোনো রেকর্ড নাই যে আমরা ক্লাস ওইভাবে এলোমেলো নিব। সোজা কথা, কয় টাকা দিয়ে ভর্তি হয়েছেন ডাজেন্ট ম্যাটার। কোর্সে ভর্তি হয়েছেন, ঠিকমতো ক্লাস করতে হবে, পরীক্ষার সময় পরীক্ষা দিতে হবে, এই। হ্যাঁ, মানে কোনো এক্সট্রা কোনো কথা নাই। ক্লাস না হইলে গ্রুপে পোস্ট করে দিব যে অমুক তারিখ ক্লাস হবে না। 4 জন শিক্ষক আপনাদের পিছনে আছে, সার্ভিস দিবে, পরীক্ষা পর্যন্ত সার্ভিস থাকবে, শেষে মডেল টেস্ট নিব ইনশাল্লাহ। 299 টাকায় ভর্তি হয়েছেন মানে যে এটা ফেলে দেওয়ার মতো কোর্স, এরকম অনেকে ভাবে যে এটা অবিশ্বাস্য বিষয়। হ্যাঁ, আমরা সুযোগ দিচ্ছি। দেখেন আমার ম্যাথ ক্লাস করে দেখেন, সায়েন্সের ইংরেজি ক্লাস করে দেখেন, আবদুল্লাহ স্যারের বাংলা ক্লাস করে দেখেন, তারপর জিকে ক্লাস করে দেখেন। আপনার ভালো না লাগলে তখন আমাকে বললেন, সরাসরি আমার সাথে কথা বললেন। ঠিক আছে? ভালো থাকেন সবাই। বেসিক ক্লাস শুরু হলে আরও মজা পাবেন। এগুলো তো সলভ ক্লাস, এখানে অনেকের বুঝতে প্রবলেম হচ্ছে আমি জানি, কারণ আপনি অসমতা জীবনে পড়েন নাই। তাহলে আপনাকে যদি বলি তাহলে আপনার তো কষ্ট হবেই। ঠিক আছে? ভালো থাকেন সবাই। অসমতা হচ্ছে বীজগণিতের টপিক, হায়ার ম্যাথের মধ্যে আছে। হ্যাঁ।